পড়ানো শুরু করা হয়েছিল, যেখানে স্ট্যানোক্লেভিকুলার জয়েন্ট, অ্যাক্রোমিওক্লেভিকুলার জয়েন্ট এবং শোল্ডার জয়েন্ট মোটামুটি শেষের দিকে ছিল, যে শোল্ডার জয়েন্টের কি কি জয়েন্ট, কি কি বোনস নিয়ে এটা জয়েন্টটা হয়, জয়েন্টের কি কি মুভমেন্ট হয়, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, এগুলো বলা হয়েছিল। এখন এইটা বলতে বলতে হয়তো তখন হচ্ছে যে কানেকশনটা মানে সমস্যা হচ্ছিল, যে ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউট টু মোবিলিটি আর একটা হচ্ছে ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউট টু স্টেবিলিটি। শোল্ডার জয়েন্টের ক্ষেত্রে দুইটা জিনিস একটু মনে রাখতে হবে, কারণ যেহেতু বলা হচ্ছে যে বডিতে যতগুলো জয়েন্ট আছে তার ভিতরে সবচেয়ে ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট যে জয়েন্টগুলোতে হয় তার ভিতরে শোল্ডার জয়েন্ট হচ্ছে অন্যতম। আর শোল্ডার জয়েন্টের স্টেবিলিটি তুলনামূলকভাবে অনেক কম, যার কারণে শোল্ডার জয়েন্টের ডিসপ্লেসমেন্টের ঝুঁকি কিন্তু অনেক বেশি থাকে, সেটাও একটা বড় ইস্যু বলা হয়। এখন মোবিলিটির সাথে কোন কোন ফ্যাক্টর সম্পর্কিত, যে এটার ভিতরে হচ্ছে যে টাইপ অফ জয়েন্টে, যে শোল্ডার জয়েন্ট হচ্ছে বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট, বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট গুলোতে মুভমেন্ট অনেক বেশি হয়, সেটা সবাই জানেন, এবং এখানে বিভিন্ন রেঞ্জে মুভমেন্ট হয়, এখানে ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন, সার্কামডাকশন, এই মুভমেন্ট গুলো হয়। আর এই মোবিলিটির একটা বড়ই হচ্ছে যে এখানে যে জয়েন্টটা যে আর্টিকুলার সারফেস দিয়ে হচ্ছে, সেই আর্টিকুলার সারফেসের যে স্ট্রাকচার, যে দুইটা, একটা হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি আর একটা হচ্ছে ফিমোরাল হেড। এখন এর আগে বলা হয়েছে গ্লেনয়েড যে ক্যাভিটিটা থাকে সেই ক্যাভিটিটা হচ্ছে শ্যালো ক্যাভিটি, যেটা হচ্ছে ডিপার না, যে শ্যালো ক্যাভিটি, এবং এখানে যে ফিমোরাল যে হিউমারাসের যে হেডটা থাকে সেই হেডটা অনেক বড় হেড থাকে, এবং যে এখানে যে প্রপোর্শনালি চিন্তা করলে যে গ্লেনয়েড ক্যাভিটির সাথে ফিমোরাল হেডের 1/4 অংশ হচ্ছে ওইটার কন্ট্যাক্টে থাকে, যার কারণে মুভমেন্টটা অনেক বেশি হয়। আর একটা হচ্ছে এখানে যে জয়েন্ট ক্যাপসুলের কথা বলা হয়েছিল, যে শোল্ডার জয়েন্টে জয়েন্ট ক্যাপসুল থাকে, এবং এই জয়েন্ট ক্যাপসুলটা যে ফার্মলি অ্যাটাচড, এটা হচ্ছে লুজলি অ্যাটাচ থাকে এবং ল্যাগস থাকে, যে এটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় এটা ফার্মলি অ্যাটাচ, কিন্তু এটা সামনের দিকে নিচের দিকে হচ্ছে এটা তুলনামূলকভাবে লুজ থাকে, ল্যাগস থাকে, যার কারণে মুভমেন্টটা অনেক বেশি হয়। আর স্টেবিলিটি কি কি কারণে হয়, যে জয়েন্টের স্টেবিলিটি কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করে, এর ভিতরে আছে রোটেটর কাফ মাসেলস। এখন আমাকে একজন বলেন রোটেটর কাফ মাসেলস অথবা রোটেটর কাফ কি কি মাসেলস দিয়ে তৈরি হয়, মনে আছে তো? supraspinatus, infraspinatus, আপনার কথা কেটে কেটে আসছে, আপনার ওখানে কি নেটের সমস্যা নাকি? আর teres minor। আবার বলেন, আপনার কথা কেটে কেটে আসছে। জি স্যার, একটু নেট সমস্যা। supraspinatus, infraspinatus, subscapularis, হ্যাঁ, যেটা বললেন যে রোটেটর কাফ মাসেল হচ্ছে স্টেবিলিটির ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। যদি আপনি যে রোটেটর কাফ মাসেল গুলোর কথা বললেন, এই মাসেল গুলো যদি কোনো কারণে বলা হয় যে ট্রমাটাইজড হয়, টিয়ার হয়, রাপচার হয়, তাহলে শোল্ডার জয়েন্টটা তখন আনস্টেবল হয়ে যায়। তারপর হচ্ছে গ্লেনয়েডাল ল্যাব্রাম, যেটা ওখানে যে মার্জিনে গ্লেনয়েড ক্যাভিটির মার্জিনে যে ফাইব্রোকার্টিলেজ রিম থাকে, সেই রিমটা দেখা যায় যে কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, ড্যামেজ থাকে, তাহলেও স্টেবিলিটিটা কমে যেতে থাকে। আর পাশাপাশি হচ্ছে লিগামেন্ট হচ্ছে একটা বড় ইস্যু বলা হচ্ছে, যে শোল্ডার জয়েন্টে যে লিগামেন্ট গুলো থাকে সেই লিগামেন্ট গুলো হচ্ছে জয়েন্টটাকে, যে ফাইব্রাস ক্যাপসুলটাকে, জয়েন্ট ক্যাপসুলটাকে এনফোর্স করে, এবং এই লিগামেন্ট গুলো যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, রাপচার হয়, তাহলে জয়েন্টটা আনস্টেবল হয়ে যায়। এখন এখানে ক্লিনিক্যাল যে কন্ডিশন গুলো শোল্ডার জয়েন্টে হতে পারে, এর ভিতর কমন ক্লিনিক্যাল কন্ডিশন হচ্ছে শোল্ডার জয়েন্টে কিন্তু ডিসলোকেশন হয়। ডিসলোকেশন এই শব্দটা আমি এর আগে বলছিলাম, ডিসলোকেশন এবং সাবলাক্সেশন দুইটা শব্দ হয়তো আপনি বিভিন্ন সময় পাবেন। একটা বলছেন যেখানে জয়েন্ট ফর্মেশনের জন্য যে আর্টিকুলার সারফেস গুলো বোনসের, সেই সারফেস গুলো যদি কমপ্লিটলি কন্টাক্টলেস হয়ে যায় তখন সেটাকে বলা হয়
ডিসলোকেশন, আর যদি পার্শিয়ালি কন্ট্যাক্ট বাট অ্যাবনর্মাল কন্ট্যাক্টে থাকে আর্টিকুলার সারফেস গুলো তখন সেটাকে সাবলাক্সেশন বলা হয়। এখন শোল্ডার জয়েন্ট এটা যেহেতু এখানে স্ট্রাকচারাল কিছু ভেরিয়েশন আছে, এখানে জয়েন্ট ক্যাপসুলটা হচ্ছে ল্যাক্স থাকে, লুজ থাকে, তার কারণে দেখা যায় যে অন্যান্য জয়েন্ট থেকে তুলনামূলকভাবে এই জয়েন্টের ডিসলোকেশনের ঝুঁকি অনেক বেশি। এবং এখানে নরমালি ডিসলোকেশনটা যে কোনো ডিরেকশন হতে পারে, তবে কমনলি ডিসলোকেশনটা সবচেয়ে বেশি হয় এন্টিরিয়র এবং ইনফেরিয়র ডিসলোকেশন। এই ডিসলোকেশনটা বেশি দেখা যায় যেহেতু সামনের দিকে এবং নিচের দিকে জয়েন্ট সারফেস ক্যাপসুলটা তুলনামূলকভাবে ল্যাক্স থাকে, এই জন্য হচ্ছে এখানে এই পজিশন গুলোতে ডিসলোকেশনটা অনেক বেশি হয়। আর এখানে আরেকটা জিনিস একটু হয়েছে এক্সিলারি নার্ভ। The axillary nerve runs in close proximity to the shoulder joint and can be damaged in the dislocation. যে ডিসলোকেশন হওয়ার পরে আপনাকে যখন ফিজিক্যালি এক্সামিন করতে হবে তখন পেশেন্টের যে এক্সামিনেশন যে কোনো জায়গায় যদি ডিসলোকেশন হয় অথবা সাবলাক্সেশন হয় অথবা কোনো বোন যদি ফ্র্যাকচার হয়, তার ডিস্টালি আপনাকে পালস মানে যে আর্টেরিয়াল পালস যদি মেজার করা সম্ভব হয়, পালপেট করা, সেটা পালপেট করতে হবে, অথবা আপনার সার্কুলেশন সিস্টেমটা পরীক্ষা করতে হবে এবং নার্ভাস সিস্টেম পরীক্ষা করে দেখতে হবে যে ওই ডিসলোকেশন অথবা সাবলাক্সেশন অথবা ফ্র্যাকচারের কারণে ভাস্কুলার নিউরোভাস্কুলার সিস্টেম এফেক্টেড কিনা সেটা অবশ্যই আপনাকে অন্যান্য পরীক্ষার সাথে পরীক্ষা করতে হবে। কারণ অ্যাক্সিলারি শোল্ডার ডিসলোকেশন হলে যেহেতু এটা শোল্ডার জয়েন্টের একবার ক্লোজ থাকে, এই জন্য অ্যাক্সিলারি নার্ভ ড্যামেজড হয়ে যায়। তারপর হচ্ছে যে একটা বড় অংশ পেশেন্টের যে একটা কমন কন্ডিশন হয় শোল্ডার জয়েন্টে, সেটার নাম হচ্ছে ফ্রোজেন শোল্ডার। সেটার নামও হয়তো অনেকে কমনলি শুনছেন। যেটা আরেকটা নাম হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, যেটা একটা কমন কন্ডিশন যেটা ডায়াবেটিক পেশেন্টদের বেশি হয়, জয়েন্ট ইনজুরি পেশেন্টের বেশি হয়, অনেক পেশেন্টের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। তারপরে যে আপার এক্সট্রিমিটি এবং থোরাসিক সার্জারি যাদের করা হয় তাদের অনেক সময় এই ধরনের ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে। তারপর হচ্ছে আর্থ্রাইটিস, অনেক সময় আর্থ্রাইটিস সেপটিক আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। সেপটিক আর্থ্রাইটিসের নাম শুনছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যায় নাকি? সেপটিক আর্থ্রাইটিসের নাম শুনছেন? সেপটিক আর্থ্রাইটিসের নাম কি শুনছেন? আর্থ্রাইটিসের নাম তো শুনছেন। আর্থ্রাইটিস তো শব্দটা যে ইনফ্লামেশন অফ জয়েন্ট ইজ কল্ড আর্থ্রাইটিস। এখন আর্থ্রাইটিস অনেক কারণে হতে পারে। আর্থ্রাইটিস ট্রমার কারণে হতে পারে, আর্থ্রাইটিস বিভিন্ন মেটাবলিক কারণে হতে পারে, আর্থ্রাইটিস এই যে সেপসিস মানে ইনফেকশনের কারণে হতে পারে। একটা অনেকেরই কিন্তু এরকম হতে পারে, বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে আর্থ্রাইটিস এর একটা বড় কারণ হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস, অথবা আপনার যারা ইমিউনো কম্প্রোমাইজ থাকে, যাদের ইমিউনিটি কম থাকে, তাদের অনেকেই দেখা যায় যে যখন অন্যান্য অর্গান যে কোনো মাইক্রো অর্গানিজম দিয়ে অ্যাফেক্টেড হয়, বিশেষত ব্যাকটেরিয়া দিয়ে, তার দেখা যায় যে তখন সার্কুলেটরি সিস্টেম অথবা লিম্ফেটিক সিস্টেম বিভিন্ন পথ হয়ে এই অর্গানিজম গুলো বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে এবং সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে কিছু কিছু পেশেন্টরা আছে ট্রমা ছাড়াও দেখা যায় যে অনেকে জয়েন্টে আর্থ্রাইটিস হয়, সেটা অন্য জায়গায় আর্থ্রাইটিস হলে। আর ক্লিনিক্যাল কন্ডিশনের ভিতরে আরেকটা আছে রোটেটর কাপ ইনজুরি। রোটেটর কাপ ইনজুরি সেটা ট্রমার কারণে হয়ে থাকে, মেইনলি দেখা যায় যে স্পোর্টস ইনজুরির কারণে হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে। রোটেটর কাপ টেন্ডিনয়েটাইটিস হতে পারে, যে এখানে রোটেটর কাপের যে টেন্ডন গুলো থাকে সেই টেন্ডন গুলোতে ইনফ্লামেশন হয় এবং এটা মেইনলি হয় হচ্ছে ওভার ইউজের কারণে, যে একই ধরনের কাজ লম্বা সময় ধরে করতেই থাকলে একই গ্রুপের মাসেলের উপর যখন স্ট্রেস পড়ে তখন হচ্ছে যে দেখা যায় যে অনেকেরই এই টেন্ডিনাইটিস ডেভেলপ করে। তারপর হচ্ছে আরেকটা কমন হচ্ছে যে পেইনফুল আর্ক। এটা শুনছেন কিনা? এটা হচ্ছে যে কিছু কিছু পেশেন্ট আছে যাদের এই রোটেটর কাপে সমস্যা, যখন অ্যাবডাকশন করতে যাই, অ্যাবডাকশন করতে গেলে যে ইউজুয়ালি দেখা
যায় যে 90 ডিগ্রি পর্যন্ত 15 ডিগ্রি পরে যখন অ্যাবডাকশন করতে যায় তখন তারা পেইনটা অনুভব করে, আবার 90 ডিগ্রি পরে যখন পেইনটা থাকে না সেই কন্ডিশনটা হচ্ছে পেইনফুল আর্ক। কার কোনো কোশ্চেন আছে? স্যার শোল্ডার রাইট অ্যাবাউট জয়েন্টের সাধারণত কোনটা বলেন? স্যার রাইট অ্যাবাউট শোল্ডার জয়েন্ট কোশ্চেনে আসলে আমরা কি ওটার মধ্যে পয়েন্ট আনসার করব? সাধারণত রাইট ডাউন দ্য শোল্ডার জয়েন্ট অথবা ডেসক্রাইব দ্য শোল্ডার জয়েন্ট এরকম প্রশ্ন আছে। এখন শোল্ডার জয়েন্টের ডেসক্রিপশন আসলে আপনাকে প্রথমে ডেফিনিশন দিতে হবে, অথবা শোল্ডার জয়েন্ট কি জিনিস সেটা আপনাকে বলতে হবে। তারপরে ওখানে যে আর্টিকুলেশন কিভাবে হচ্ছে জয়েন্ট, তারপরে আপনার ওখানে ওখানে কি কি লিগামেন্ট থাকে সেগুলো আপনাকে লিখতে হবে, ছবি আঁকতে হবে। তারপর হচ্ছে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই দিতে হবে। তারপর মুভমেন্ট গুলো দিতে হবে, শোল্ডার জয়েন্টে কি কি মুভমেন্ট হয় সেই মুভমেন্ট গুলো কোন কোন মাসেল করে সেগুলো আপনাকে দিতে হবে। এবং তারপরে যদি আপনার সময় থাকে তাহলে আপনি ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন গুলো, যদি সময় না থাকে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন আগে দিতে পারবেন না, কারণ যদি সময় থাকে তাহলে ক্লিনিক্যাল যে অ্যাপ্লাইড অ্যানাটমিটা আছে তখন সেটা দিবেন। ক্লিয়ার? জি স্যার। স্যার লিগামেন্টে কি শুধু নাম দিলে হবে? এখন সেটা নামগুলো দিলে শুধু হচ্ছে আপনার যেটা হচ্ছে যে আপনি যদি শর্ট ডেসক্রিপশন দিতে পারেন তাহলে, কারণ একটা হচ্ছে যে যেহেতু যখন এই প্রশ্নটা আসবে একটা কোশ্চেন আসবে যে ডেসক্রাইব অথবা বলা হয় যে বড় কোশ্চেন হিসেবে সাধারণত আসে এইগুলো। এখন সেই ক্ষেত্রে আপনাকে যে ডেসক্রিপটিভ ফর্মে কিছুটা ফুল ডেসক্রিপশন দিতে পারবেন না, সময় পাবেন না, কিন্তু যে শর্ট ডেসক্রিপশন আপনাকে দিতে হবে এবং ছবি আঁকতে হবে। আমি বারবার বলতেছি যে আপনি অনেক বেশি কিছু না লেখার চেয়ে শর্ট করে লিখে যদি আপনি ছবি আঁকবেন নাম্বার বেশি পাবেন। যে যেখানে যেখানে ছবি দেওয়া সম্ভব, যেটা পরীক্ষাতে প্রশ্ন না আসলেও যদি ছবি দেওয়া সম্ভব সেটা সেখানে সেখানে আপনি ছবিগুলো দিন অ্যানাটমির ক্ষেত্রে। স্যার আরেকটা কোশ্চেন, নেম মাসলস অ্যারাউন্ড কথা শোল্ডার কেটে জয়েন্ট, যাচ্ছে। কি কি মাসলস দিব আমরা? আপনার আপনার প্রশ্ন আমি বুঝতেই পারিনি, কথা কেউ স্যার নেম দ্য শুনলে আমাকে বলেন। মাসলস অ্যারাউন্ড শোল্ডার জয়েন্ট। হ্যাঁ, নেম দ্য মাসেল অ্যারাউন্ড দ্য শোল্ডার জয়েন্ট, এটা বলা হয়েছিল যে শোল্ডার জয়েন্টের অ্যারাউন্ডে যে মাসেল গুলো থাকে, এখানে অনেক ধরনের মাসেল থাকে, এখানে রোটেটর কাপের এগুলো থাকে, এখানে ডেল্টয়েড থাকে, এখানে বাইসেপস ট্রাইসেপস অরিজিনেটেড হয়, অনেক সবগুলো আপনাকে দিতে হবে, যে শোল্ডার জয়েন্টের মুভমেন্টের সাথে রিলেটেড সেই মাসেল গুলো আপনাকে দিতে হবে। ওকে স্যার। আপনাদের কথা কেটে কেটে আসতেছে, এটা কি এখানকার নেটওয়ার্কের সমস্যা না আপনাদের নেটওয়ার্কের সমস্যা? স্যার আমার নেটওয়ার্কের সমস্যা। এরপরে এলবো জয়েন্ট, যেটা সেকেন্ড ইম্পর্টেন্ট, যে পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে শোল্ডার জয়েন্ট। এটা হ্যাঁ বলেন, কিছু বলতেছেন? স্যার মুভমেন্ট গুলার সবগুলারই কি মাসেল লিখে দিতে হবে সাথে? আমি বুঝতে পারতেছি না, আবার বলেন। স্যার শোল্ডার জয়েন্টের স্যার যে মুভমেন্ট গুলো আছে স্যার সবগুলা মুভমেন্টের রিলেটেড যে মাসেল গুলো সবগুলোই দিতে হবে? হ্যাঁ, এইগুলো যদি আপনার শুধু মাসেলের নাম পড়ে সেটাই, আবার অনেক সময় যেটা পড়ে যে ইউজুয়ালি যেটা পড়ে যে নেম দ্য মাসেলস অফ দ্য শোল্ডার জয়েন্ট উইথ দেয়ার নার্ভ সাপ্লাই এন্ড অ্যাকশন, এরকম প্রশ্নটা পড়ে, তখন নাম দিয়ে নার্ভ সাপ্লাই অ্যাকশন দিতে হবে। সাধারণত প্রশ্ন যারা করে তারা যদি খুব খেয়াল করে তখন প্রশ্নের নাম্বার অনুযায়ী প্রশ্নটা মানে ওই প্রশ্নে কত নাম্বার সেটা অনুযায়ী করে, আবার দুই একজন অতটা খেয়াল করে না, দেখা যায় যে কম নাম্বারে প্রশ্নটা বড় করে দেয়, তখন হচ্ছে লিখতে হয়তো একটু অসুবিধা হবে। মানে এই জিনিসগুলো খেয়াল রাখলে হয়তো আপনার কোনো সমস্যা হবে না।
ওকে স্যার। এরপর হচ্ছে এলবো জয়েন্ট, যেটা হচ্ছে আর্টিকুলেশন যে occurs between the trochlea and capitulum of the humerus and the trochlear nos of the ulna and the head of the radius। এখানে এই অংশটা হচ্ছে এলবো জয়েন্ট। এখানে ক্যাপিসুলাম তারপর ট্রকলিয়া এই দুইটা অংশ হচ্ছে হিউমারাসের অংশ, হিউমারাসের নিচের দিকের অংশ, এটার সাথে হচ্ছে হেড অফ দি রেডিয়াস এবং ট্রকলিয়ার নস of the ulna and head of the radius, and the articular surfaces are covered by hyaline cartilage। এটা কি ধরনের জয়েন্ট সেটা আগেই পড়ছেন, এটা হচ্ছে হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন এই অন্যান্য সাইনোভিয়াল জয়েন্টের মতো এই জয়েন্টটা হচ্ছে যে ক্যাপসুল দিয়ে আবৃত থাকে, জয়েন্ট ক্যাপসুল দিয়ে। Anteriorly, a capsule anteriorly, it is attached above to the humerus along the upper margin of the coronoid and radial fossa, and to the front of the medial and lateral condyles, and below to the margin of the coronoid process of ulna, and that to the annular ligament which surrounds the head of the radius। এটা হচ্ছে যে ক্যাপসুলের অ্যাটাচমেন্ট কোথায় কোথায় হয় সেটা একটু দেয়া আছে। আর posteriorly it is attached above to the margin of the olecranon fossa। এই olecranon ফসাটাও থাকে আলনাতে, যেখানে এই হিউমারাসে যেখানে আলনার olecranon প্রসেসটা এটা ওখানে কন্টাক্টে যায়। And below to the upper margin and side of the olecranon process of the ulna and to the annular ligament। আজান হচ্ছে, একটু অপেক্ষা করেন। আপনাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। এখন এই যে এলবো জয়েন্টের যে ক্যাপসুল থাকে সেটা বাইরে থেকে ফাইব্রাস ক্যাপসুল থাকে, আর ভিতর থেকে থাকে আছে সাইনোভিয়াল মেমব্রেন। A synovial membrane this lines the capsule and covers the fatty pads in the floor of the coronoid, radial and olecranon fossa। It is continuous below with the synovial membrane of the proximal radioulnar joint। এগুলো যে রিটেনের জন্য ভাইবার জন্য আসলে এত কিছু জিজ্ঞাসা করা হয় না, ভাইবাতে এখানে কি কি স্ট্রাকচার থাকে এগুলোই মেইনলি জিজ্ঞাসা করা হয়। এখন এখানে কি কি লিগামেন্ট থাকে সেটা একটু মনে রাখতে। এটা হচ্ছে যে
জয়েন্টের ছবি এখানে, এটা হচ্ছে জয়েন্ট ক্যাপসুল। আর এখানে যে মেইনলি দুই পাশে দুই সাইডে দুইটা লিগামেন্ট থাকে, একটা হচ্ছে আলনার কোল্যাটারাল লিগামেন্ট আর একটা হচ্ছে রেডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট। আর এখানে আর একটা লিগামেন্ট থাকে যেটা হচ্ছে হেড অফ দি রেডিয়াস কে ইনসার্কেল করে রাখে, সেটা হচ্ছে অ্যানুলার লিগামেন্ট। যদিও অ্যানুলার লিগামেন্টটা সরাসরি এলবো জয়েন্টের কোনো লিগামেন্ট না। এখন লিগামেন্ট অফ দি এলবো জয়েন্টের ভিতরে আছে আলনার কোল্যাটারাল লিগামেন্ট, যেটা মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট নামে পরিচিত, আর রেডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট অথবা ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট। এখন ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট, এটার নাম হচ্ছে রেডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট। যে ল্যাটারাল লিগামেন্ট ইজ ট্রায়াঙ্গুলার, ইজ অ্যাটাচড বাই ইটস অ্যাপেক্স টু দ্য ল্যাটারাল এপিকন্ডাইল অফ দি হিউমেরাস। এটা হিউমেরাসের ল্যাটারাল এপিকন্ডাইলে লাগে and bites base to the upper margin of the annular ligament. এখানে যে হেড অফ দি রেডিয়াস এর সার্কেল করে যে লিগামেন্টটা লাগানো থাকে যেটা নাম হচ্ছে অ্যানুলার লিগামেন্ট, সেই অ্যানুলার লিগামেন্টে এটা যুক্ত হয়। আর মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, এইটা তিনটা অংশ থাকে। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এটার এন্টেরিয়র পোরশন থাকে, এটার পোস্টেরিয়র ব্যান্ড থাকে, এটার হচ্ছে ট্রান্সভার্স ব্যান্ড থাকে। এটা এন্টেরিয়র, এটা posterior, আর এটা হচ্ছে transverse band. The medial ligament is also triangular and consists of three strong bands. The anterior band, which passes from the medial epicondyle of the humerus to the medial margin of the coronoid process. The ulnar coronoid process medial margin এটা attached হয়. Posterior band, which passes from the medial epicondyle of the humerus to the medial side of the olecranon. এটা হচ্ছে medial side of the olecranon process. A transverse band which passes between the ulnar attachment of the two preceding band. যে এটা anterior এবং posterior band এর মাঝখান দিয়ে এই posterior bandটা transverse bandটা পাস করে। এখন এলবো জয়েন্টের মুভমেন্ট কি কি হয় সেটা আপনারা এর আগে, এলবো জয়েন্ট এটা হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল জয়েন্ট, যেখানে একটা অ্যাক্সিস বরাবর এটার মুভমেন্টটা হয়, এবং মুভমেন্ট গুলো হয় হচ্ছে ফ্লেকশন এবং এক্সটেনশন। এবং ফ্লেকশন এবং এক্সটেনশন কোন কোন মাসেল দিয়ে হয় এটা মনে হয় কিছুটা বলা হয়েছিল, যে ফ্লেকশন ইজ পারফর্মড বাই ব্রাকিয়ালিস, বাইসেপস ব্রাকাই, ব্রাকিওরেডিয়ালিস এন্ড প্রোনাটর ট্রেস মাসেল, আর এক্সটেনশন ইজ পারফর্মড বাই দ্য ট্রাইসেপস এন্ড অ্যানকোনিয়াস মাসেল। এখন এই মাসেল গুলোর নাম একটু মনে রাখতে হবে, যে এলবো জয়েন্টের ফ্লেকশন করে কোন কোন মাসেল, এক্সটেনশন করে কোন কোন মাসেল, সেটা আপনাকে মনে রাখতে হবে। আর এখানে একটা জিনিস একটু অনেক সময় পরীক্ষাতে ধরে, ক্যারিং অ্যাঙ্গেল, এইটার নাম হয়তো অনেকে শুনছেন, যে এইটা দেখবেন যে হাতটা যখন নরমালি মানুষ অ্যানাটমিক্যাল পজিশনে ঝুলায় রাখে তখন দেখা যায় কারো কারো হাতের কোনোই ওখানে পাটা বেশি দেখা যায়, আবার কারোটা নরমাল থাকে। এখন এই ক্যারিং অ্যাঙ্গেলটা একটু পরে বলে, আগে রিলেশনটা বলে দিই, যে এলবো জয়েন্টের রিলেশনে যে যে স্ট্রাকচার গুলো থাকে, সামনের দিকে থাকে ব্রাকিয়ালিস মাসেল, টেন্ডন অফ দি বাইসেপস ব্রাকাই, মিডিয়ান নার্ভ এন্ড ব্রাকিয়াল আর্টারি। পোস্টেরিয়র রিলেশনে থাকে ট্রাইসেপস মাসেল, বার্সা থাকে, যেটাকে বলা হয় অলিক্রনন বার্সা। তারপরে মিডিয়ালি থাকে দ্য আলনার নার্ভ পাসেস বিহাইন্ড দ্য মিডিয়াল এপিকন্ডাইল, যেটা নরমালি এখানে কিন্তু একটা নার্ভ থাকে যেটা হচ্ছে আলনার নার্ভ, এবং এখানে যদি আপনি স্ট্রাইক করেন তাহলে হাতের এইদিকে জিজি করে, অথবা অনেক সময় যে যে এলবো জয়েন্ট যখন কোনো সারফেসের উপর রেখে দিয়ে চাপ দিয়ে রাখা হয় তখন অনেক সময় হাতটা জিজি করা অবশ লাগে, ডিউ টু কম্প্রেশন অফ আলনার নার্ভ। আর ল্যাটারালি থাকে যে কমন এক্সটেন্সর, টেন্ডন এন্ড সুপাইনেটর। এখন ক্যারিং অ্যাঙ্গেল যেটা the long axis of the extended forearm lies at an angle to the long axis of the arm. This angle, which opens laterally, is called carrying angle. The angle disappears when the elbow is fully flexed. এটা কি বোঝা গেল? এটা হচ্ছে ক্যারিং এজ এ লং অ্যাক্সিস অফ দি আর্ম এবং লং অ্যাক্সিস অফ দি ফোরাম এর মাঝখানে ল্যাটারাল সাইডে যে অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলটাকে ক্যারিং অ্যাঙ্গেল বলা হয়। এটা নরমালি ক্যারিং অ্যাঙ্গেল এখন একটু ভিন্নতা আছে বই টু বই, অনেক বইয়ে 5 থেকে 15 ডিগ্রি
লেখা আছে, আবার অনেক যে ক্ষেত্রে এটা বলা হয় যে আপ টু দা, হ্যাঁ ইউজুয়ালি এটা না, এটা কোণের মান বিভিন্ন। এখন যদি কারো যদি কোনো এর কোনো ডিফর্মিটি থাকে তাহলে অ্যাঙ্গেল ভিন্ন হবে। এখানে যে একটা যে ভালগাস ডিফর্মিটি আর ভেরাস ডিফর্মিটি, ভেরাস আর ভালগাস এই দুইটা শব্দের সাথে কি পরিচিত? ভালগাস হচ্ছে যেটা হচ্ছে নরমালি আমি এটা যে নি জয়েন্টে অনেকে দেখবেন যে দুইটা যখন তারা দাঁড়ায় থাকে দুইটা নি জয়েন্টে কাছাকাছি চলে আসে, যে মিড লাইনে মাঝখানে যে ফাঁকা থাকার কথা সেই ফাঁকাটা দেখা যায় না, ওইটা হচ্ছে নক নি বলে অথবা ভালগাস ডিফর্মিটি বলে। আর যখন নিটা হচ্ছে বাইরের দিকে বা বিষয়টা পাটা নৌকার মতো বেঁকে যায় এবং দুইটা নির মাঝখানে স্পেসটা বড় হয়ে যায়, তখন সেটাকে ভালগাস ডিফর্মিটি বলে, ভেরাস ডিফর্মিটি বলে। এখন এখানে যেটা হচ্ছে যে এইখানে যদি এখানেও ভালগাস এবং ভেরাস ডিফর্মিটি আছে, যে ভালগাস ডিফর্মিটি হলে যেটা হয় যে লং অ্যাক্সিস অফ আর্ম এবং লং অ্যাক্সিস অফ ফোরামের মাঝখানে যে ক্যারিং অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলটা বেড়ে যায়, সেটা হচ্ছে কিউবিটাস ভালগাস ডিফর্মিটি। আর ভেরাস ডিফর্মিটি আছে লং অ্যাক্সিস এবং আর্ম এবং ফোরামের মাঝখানে যখন ডিসটেন্সটা 5 ডিগ্রি কমে যায় তখন সেটা হচ্ছে ভেরাস ডিফর্মিটি বলা হচ্ছে। এটা কি বোঝা গেল না গেল না? নরমালি এই যে ক্যারিং অ্যাঙ্গেলটা মেয়েদের ক্ষেত্রে বেশি থাকে ছেলেদের চেয়ে। এই জন্য দেখবেন যে কারো যদি খুব ভালো করে খেয়াল করে দেখেন তাহলে তার যখন সে হাতটাকে নরমালি অ্যানাটমিক্যাল পজিশন করে রাখে দেখবেন যে যে মেয়েদের ক্ষেত্রে ফোরআর্মটা তুলনামূলকভাবে মিড লাইন বডি থেকে একটু দূরের দিকে থাকে ছেলেদের চেয়ে। এখন এলবো জয়েন্টের আর্টেরিয়াল সাপ্লাই হচ্ছে পেরিআর্টিকুলার ব্রাঞ্চেস অফ অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য এলবো জয়েন্ট। নার্ভ সাপ্লাই হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ through the branch to the brachialis, radial nerve through nerve to the anconeus, ulnar nerve. এখন রেডিয়া যে এলবো জয়েন্টেও কিন্তু ডিসলোকেশন হতে পারে। এখানে অ্যাপ্লাইড অ্যানাটমিটা দেওয়া হয়েছে যে এলবো জয়েন্টেও ডিসলোকেশন হতে পারে। আর এলবো জয়েন্টে সাধারণত যে সবচেয়ে বেশি এলবো বিশেষত এলবো জয়েন্টেতে ওইটা হয় না, ওইটা হয় হচ্ছে সুপ্রাকন্ডাইল রিজনে। বাচ্চাদের ক্ষেত্রে যখন বাচ্চারা অনেকেই আছে যা উপর থেকে পড়ে যায় ফ্লোরে অথবা শক্ত কোনো কিছুর উপরে, তখন তাদের কনুইয়ের হাড় ভেঙে যায়, যেটা কমনলি যে জায়গাটায় ফ্র্যাকচার হয় সেটা হচ্ছে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। এটা বাচ্চাদের যত ধরনের ফ্র্যাকচার হয় তার ভিতরে সবচেয়ে কমন ফ্র্যাকচার হচ্ছে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ দি হিউমারাস। এরপর হচ্ছে প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট। আর রেডিয়াস এবং আলনার ভিতরে যে জয়েন্ট থাকে প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট, ডিস্টাল রেডিও আলনার জয়েন্ট আছে, দুইটা জয়েন্টই হচ্ছে পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্টের আর কি एग्जांपल মনে বলা হয়েছিল অথবা মনে আছে আপনাদের? মনে আছে? স্যার অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট। আর কি মনে আছে যে পিভট আর একটা বলা হয়েছিল যে সার্ভাইকাল ভার্টিব্রার কোন ভার্টিব্রার মাঝখানে মানে পিভটের কথা বলা হয়েছিল। অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্টের ভিতরে হচ্ছে পিভট জয়েন্টের কথা বলা হয়েছিল। এখন প্রক্সিমাল এবং ডিস্টাল রেডিয়াল জয়েন্ট দুইটাই হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। আবার যে রেডিয়াস এবং আলনার মাঝখানে যে শ্যাফট থাকে সেই শ্যাফটে ইন্টারঅসিয়াস মেমব্রেন দিয়েও কিন্তু জয়েন্ট হয়, সেটা হচ্ছে ফাইব্রাস টাইপ অফ জয়েন্ট। এখন এখানে প্রক্সিমাল রেডিয়াল জয়েন্ট যে
articular surface দিয়ে জয়েন্টটা হয় articulation between the circumference of the head of the radius and the annular ligament and the radial nos on the ulna. যে আলনাতে যে রেডিয়াল নস থাকে এটা হচ্ছে রেডিয়াল নস আর এটা হচ্ছে রেডিয়াল হেড এবং এই রেডিয়াল নস রেডিয়াল হেড এবং পাশে যে অ্যানুলার লিগামেন্ট থাকে এই সবগুলো স্ট্রাকচার মিলেই হচ্ছে এই জয়েন্টটা তৈরি হয়। এখন এখানে জয়েন্ট ক্যাপসুল থাকে, এখানে লিগামেন্ট থেকে যে লিগামেন্টের নাম হচ্ছে অ্যানুলার লিগামেন্ট, এইটা ধরা হয়। The annular ligament is attached to the interior and posterior margin of the radial nos on the ulna and forms a collar around the head of the radius. It is continuous above with the capsule of the elbow joint. It is not attached to the radius. এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে যদিও এটা রেডিয়াল হেডের কে কভার করে মানে চারদিক দিয়ে থাকে না, তো একদিকে থাকে না, যেদিকে আলনার নস থাকে সেখানে কোনো লিগামেন্ট থাকে না, কিন্তু বাকি সব দিকে রেডিয়াল অ্যানুলার লিগামেন্টটা থাকে রেডিয়াল হেডের পাশ দিয়ে। এবং এটা ধরা হয় এটা রেডিয়াসের সাথে অ্যাটাচ থাকে কি থাকে না, এটা একেবারে পরিষ্কার উত্তর, রেডিয়াসের সাথে অ্যাটাচ থাকে না, এটা শুধুমাত্র আলনার রেডিয়াল নসের সাথে অ্যাটাচ থাকে। এইটা হচ্ছে এখানে ছবি একটা দেয়া আছে, এটা হচ্ছে অ্যানুলার লিগামেন্ট, এটা যদি আরো ই করাই এইটা হচ্ছে অ্যানুলার লিগামেন্ট, এইটা এখানে থাকে হচ্ছে রেডিয়াল হেড। এখন এটার এখানে সাইনোভিয়াল মেমব্রেন থেকে এটা নার্ভ সাপ্লাই ব্রাঞ্চেস অফ দ্য মিডিয়াল আলনার মাসকুলোকিউটেনিয়াস এন্ড রেডিয়াল নার্ভ, এটা রিলেশন সামনের দিকে সুপাইনেটর মাসল এন্ড রেডিয়াল নার্ভ থেকে, আর পিছনের দিকে সুপাইনেটর মাসল এন্ড কমন এক্সটেনসর টেন্ডন থেকে। এখন এইটার ক্ষেত্রে যেটা একটু মনে রাখতে হবে, এটাতে হচ্ছে যে কমন একটা কন্ডিশন এই রেডিও আলনার জয়েন্টে হয়, সেটার নাম হচ্ছে পুলড এলবো। আমি কি শব্দটা বললাম মনে থাকবে তো? স্যার আরেকবার একটু বলেন। যে এই কন্ডিশনটা বাচ্চাদের একটা কমন কন্ডিশন, অনেক সময় বাচ্চাদের এই সমস্যা নিয়ে অনেক সময় চিকিৎসার জন্য আছে, যেটার নাম হচ্ছে পুলড এলবো, PULLED, পুলড এলবো। মানে এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আছে যে বাচ্চাদের এই অ্যানুলার লিগামেন্টটা যে উইকেন্ড থাকে, যে যেটার কারণে যেটা হয় বাচ্চাদের যখন আপনি হাত ধরে টান দিবেন অথবা হাত ধরে উপরের দিকে উঠাইতে যাবেন, তখন এই অ্যানুলার লিগামেন্ট থেকে যে রেডিয়াসের যে হেডটা থাকে সেই হেডটা তখন মানে এই অ্যানুলার লিগামেন্ট থেকে বাইরে চলে যায়, তখন বাচ্চারা আর হাতটাকে উপরের দিকে উঠাতে পারে না, তখন তারা ব্যথার জন্য চিৎকার করতে থাকে। এটা কিন্তু অনেক বাচ্চাদেরই হয়। এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে বারবার বলা হয় বাচ্চাদের, যেহেতু আপনি সম্পূর্ণ অনেকেই জানেন না বাচ্চাদের লিগামেন্টটা কি অবস্থায় আছে, তার জয়েন্টটা কি অবস্থায় আছে, এই জন্য বাচ্চাদের যখন উপরের দিকে উঠাতে হয় তখন হচ্ছে যে আর্মের নিচে অথবা যে চেস্টের দুই সাইডে ধরে উঠাতে হয়, না হলে আপনি হাত ধরে উঠানোর চেষ্টা করলে অনেক সময় এই ধরনের সমস্যা তৈরি হতে পারে অনেক বাচ্চার, যেটার জন্য তারা হচ্ছে যে অনেক সময় হসপিটাল অথবা ক্লিনিক্সে আসে যেটাকে আবার এটাকে ঠিক করার জন্য। স্যার মানুষ যে বলে যে মুখে মুখে ডানা উঠছে, মানে এইটাই কি সেই প্রবলেমটা? ডেনা, এখন সেটা ডেনা বলতে কোনটা বোঝায় এটাই তো আমি বলতে, তবে এই বাচ্চাদের হয়তো বলতে পারে অনেক, মানে এটা ওই যে আমি বললাম যে অনেক সময় বাচ্চাদের দেখা যায় হাত উঠাচ্ছে না, মানে সে ব্যথায় চিৎকার করতে পারতেছে না, সেটা হচ্ছে মেইন কারণ হচ্ছে এই পুলড এলবো। এরপর হচ্ছে ডিস্টাল রেডিও আলনার জয়েন্ট, হচ্ছে পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, যেখানে আর্টিকুলেশন হয় বিটুইন দ্য রাউন্ডেড হেড অফ দ্য আলনা এন্ড দ্য আলনার নস অফ দ্য রেডিয়াস। এইখানে হচ্ছে যে এইটা এখানে থাকে হচ্ছে আলনার নস, আর এটা হচ্ছে আলনার হেড এবং রেডিয়াসের আলনার নস দিয়ে এখানে হচ্ছে আর্টিকুলেশন। এখানে ক্যাপসুল থাকে, এখানে সাইনোভিয়াল মেমব্রেন থাকে। The capsule the sino is deficient superiorly. আমার কথা কি কেটে যাচ্ছে নাকি? এখানে সাইনোভিয়াল মেমব্রেন থাকে,
থাকে, এখানে লিগামেন্ট থাকে, কিন্তু এখানে যে লিগামেন্ট থাকে এন্টেরিয়র এবং পোস্টেরিয়র লিগামেন্ট থাকে, সেই লিগামেন্ট গুলো স্ট্রং লিগামেন্ট না, উইক লিগামেন্ট বলা হয়। আর এখানে একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে, আর্টিকুলার ডিস্ক থাকে, যদিও এটা সরাসরি মানে এটাই না, এই আর্টিকুলার ডিস্কটা থাকে হচ্ছে, এইটা হচ্ছে আর্টিকুলার ডিস্ক, যেটা হচ্ছে রিস্ট জয়েন্টের একটা অংশ বলা হয়, যে দিস ইজ হ্যাঁ নেব। আর্টিকুলার ডিস্ক যেটা বলতেছিলাম, এটা হচ্ছে রিস্ট জয়েন্টের একটা অংশ। রিস্ট জয়েন্টের ক্ষেত্রে যেটা দেখা যায় যে রেডিয়াসের সাথে কার্পাল বোনস গুলোর আর্টিকুলেশন হয়, এখানে সরাসরি আলনার সাথে এই কার্পাল বোনস গুলোর কোনো আর্টিকুলেশন থাকে না, এখানে মাঝখানে হচ্ছে আর্টিকুলার ডিস্কের সাথে আর্টিকুলেশন থাকে রিস্ট জয়েন্টে। An articular disc, this is a triangular fibrocartilage disc. It is attached by its apex to the lateral side of the base of the styloid process of the ulna and by its base to the lower border of the ulnar notch of the radius. এটা রেডিয়াসের স্টাইলয়েড প্রসেস, রেডিয়াসের যে এই অংশটাকে বলা হয় স্টাইলয়েড প্রসেস, নিচের দিকে যে যে ঠোঁটের মতো যে অংশটা বের হয় সেটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। এই স্টাইলয়েড প্রসেসের সাথে এটা যুক্ত থাকে এবং আলনার নচ অফ দ্য রেডিয়াসের সাথে যুক্ত থাকে। এটা নার্ভ সাপ্লাই যে এলবো যে ডিস্টাল রেডিয়াল জয়েন্টের নার্ভ হলো anterior interosseous nerve and deferens of the radial nerve। এটা সামনের দিকে যে টেন্ডনটা থাকে ফ্লেক্সর ডিজিটোরিয়াম প্রফান্ডাস, পিছনের দিকে থাকে যে এক্সটেন্সর ডিজিটি মিনিমি। এখন এই জয়েন্টের যে মুভমেন্ট সেটা কিন্তু পরীক্ষাতে একটা রুটিনলি ধরা হয় এবং পরীক্ষাতে আলাদাভাবে অনেক সময় আসে যে হোয়াট ইজ প্রোনেশন এন্ড সুপাইনেশন, what are the muscles responsible for pronation and supination, mention the name of the muscles with their nerve supply, origin, insertion, action, এই জিনিসগুলো আসতে পারে। এখন এখানে প্রক্সিমাল এবং ডিস্টাল রেডিয়াল জয়েন্টে এখানে যে মুভমেন্ট হয় সেটা হচ্ছে প্রোনেশন এবং সুপাইনেশন। The movements of the pronation and supination of the forearm involve a rotatory movement around a vertical axis at the proximal and distal radial joint. Pronation and supination to mone ache? Sir. And pronation, the movement of the pronation result in the palm faces posteriorly and the thumb lies on the medial side and is performed by the pronator teres and pronator quadratus
যে প্রোনেশন যে মুভমেন্টটা ফোরামের হয় সেই মুভমেন্টটা যে মাসল দিয়ে হয় সেটা হচ্ছে প্রোনেটর টেরিস এবং প্রোনেটর কোয়াড্রেটাস। The movement of the supination results in palm faces anteriorly and is performed by the biceps brachii and the supinator. Supination is more powerful of the two movements because of the strength of the biceps muscles. এখন এখানে যে প্রশ্নটা এলবো জয়েন্ট প্রশ্নের বাইরে যে প্রশ্নটা আমি বললাম যে আসতে পারে, হোয়াট ইজ supination and pronation? Mention the name of the muscles of the supination and pronation of the forearm. তারপর হচ্ছে যে মাসেলের অরিজিন ইনসারশন আসতে পারে, নার্ভ সাপ্লাই আসতে পারে। এখন প্রোনেশন সুপাইনেশন, এখন এখানে ক্লিনিক্যাল অ্যানাটমি এরকম না, কিন্তু দেখা যায় যে আপনার যখন রেডিয়াস এবং আলনারটা ভেঙে যাবে, ফ্র্যাকচার হবে, তখন যদি প্রপারলি পজিশনিং করে এটাকে ইমোবিলাইজ না করা হয় অথবা অপারেশন করার সময় যে প্লেট স্ক্রু লাগানো হয় সেটা যদি রেডিয়াস এবং আলনার পজিশন মেইনটেইন করে স্ক্রু প্লেট লাগানো না হয়, পরবর্তীকালে অনেক পেশেন্টে দেখা যায় সুপাইনেশন যে বোনসের ফ্র্যাকচার যেটা সেটা তো হিলিং হয়ে যায়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় অনেক পেশেন্টে সুপাইনেশন এবং প্রোনেশনটা তারা ঠিকমতো করতে পারে না, যেটা একটা জটিলতা। এই জন্য যারা যে এই ধরনের পেশেন্ট নিয়ে ডিল করে ফ্র্যাকচারের পেশেন্ট, তাদেরকে তখন হচ্ছে সতর্কতার সাথে সাবধানতার সাথে এই পেশেন্ট গুলোকে ডিল করতে হয়, যাতে প্লাস্টার করে ইমোবিলাইজেশন করার সময় অথবা অপারেশন করার সময় যে প্লেট স্ক্রু লাগাবে সেটার জন্য যে রেডিয়াস এবং আলনার যে পজিশন নরমাল অ্যানাটমিক্যাল পজিশন থাকে সেই পজিশনকে সাপেক্ষে যেন তারা ওই অপারেশন গুলো অথবা ইমোবিলাইজেশনটা করে। এলবো জয়েন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? এই যে এলবো জয়েন্ট এবং প্রক্সিমাল রেডিয়াল আলনার ডিস্টাল রেডিয়াল আলনার জয়েন্ট নিয়ে আজকে কি আর একটা পড়াবো না বাদ দিব বলেন? না স্যার আজকে থাক। না স্যার আজকে এ পর্যন্তই থাক, আজকে পর্যন্ত নামাজের থাকবে। সময় হয়ে যাচ্ছে। স্যার এই পিডিএফটা দিয়ে আপনাদের পিডিএফ কোনটা কোনটা দেওয়া হয়নি? দিলে শোল্ডার ভালো জয়েন্ট, হয়। শোল্ডার জয়েন্ট দেওয়া হয়নি তো? স্যার শোল্ডার জয়েন্ট কি No, দিচ্ছি না sir. ক্যাপ? না ঠিক আছে, আমি পিডিএফ পাঠিয়ে দিব স্যার যদি দেয়া